সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাইট ফ্রম আ ভার্বসের আজকে থার্ড পার্টে কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। আর আমি রাইট ফ্রম আ ভার্বসের পার্ট 1 এবং পার্ট 2 করে ফেলেছি, এবং পার্ট 2তে আমি পার্ট 1-এর লিঙ্কটি দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর থার্ড পার্টটিও আমি সবগুলো পার্ট একসাথেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ইনশাল্লাহ সাথে থাকবেন। সো আর দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি পার্ট 2তে সর্বশেষ 15টি রুলস আলোচনা করেছিলাম। আজকে পার্ট 3তে 16 থেকে শুরু করলাম। যেই বিষয়গুলো, যে টপিকসগুলো রাইট ফর্মস অফ ভার্বসের যে রুলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার পরীক্ষা আসে, আমাদের বিভিন্ন পরীক্ষা আসে, আমি সেই রুলসগুলোই তুলে ধরার চেষ্টা করছি। ওকে, আমরা চলে যাচ্ছি। আজকের প্রথম রুলসটি হচ্ছে, যদি নো সোনার হ্যাড দেন থাকে কোনো বাক্যে, অথবা স্কার্সলি হ্যাড হয়েন থাকে, অথবা হার্ডলি হ্যাড হয়েন থাকে, তাহলে সেই বাক্য, এই চিহ্নযুক্ত বাক্যগুলোকে, ভার্বগুলোকে আমরা কিভাবে রাইট করব, আমি খুব সহজ ভাষায় বলে দিচ্ছি। একটি কথা মনে রাখলেই চলবে। এই নো সোনার হ্যাড যুক্ত যে ক্লোজটি, দ্যাট মিনস দেনের আগ পর্যন্ত, এই ক্লোজটির ভার্বটি বি3 হবে, মানে ফার্স্ট পার্টিসিপল হবে, এবং দেনের পরে যে ভার্বটি রয়েছে বা যে সেন্টেন্সটি রয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে সহজে বলতে পারি, নো সোনার হ্যাড যুক্ত বা ক্লোজের প্রথম ভার্বটি, মানে নো সোনার হ্যাডের পর যে ভার্বটি বসবে ঠিক সেই ভার্বটি বি3 হবে, এবং শেষের ভার্বটি ভি2 হবে, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমাকে বলা হলো এই যে এখানে হিয়ার এই ভার্বটিকে রাইট করার জন্য। যদি আমি রাইট করি তাহলে ঠিক এই জায়গায় ভার্বটির সঠিক রূপটি কি হবে? তাহলে এটা হয়ে যাবে হার্ড, HEARD, হার্ড, মানে এটা বি3 করে ফেলতে হবে, ফার্স্ট পার্টিসিপল করে ফেলতে হবে, এবং পরে যে ভার্বটি সেটি পাস্ট ইনডিফিনিট মানে ভি2 হবে। তাহলে দেন হি, লিডটা কি হয়ে যাবে? রাইট করলে লেফট হয়ে যাবে। নো সুনার হ্যাড হি হেয়ার্ড দ্য সাউন্ড দেন হি লেফট দ্য রুম। শব্দ শুনতে না শুনতেই সে রুম থেকে বেরিয়ে গেল, এটা অর্থটা এমন দেবে। ওকে, আমরা 2 নম্বর দেখি। স্কার্সলি হ্যাড, আমরা দেখতে পাচ্ছি স্কার্সলি হ্যাড হোয়েন, যেটি স্কার্সলি হ্যাডের সাথে হ্যাড হোয়েনের সাথে মিলে গেল। তাহলে আমরা মনে রাখবো, নো সোনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড হোয়েন, অথবা হার্ডলি হ্যাড হোয়েন থাকলে প্রথম ভার্বটি বি3 হবে এবং পরের ভার্বটি ভি2 হবে নিয়ম অনুযায়ী। তাহলে স্কার্সলি হেডের পরে যে ভার্বটি রয়েছে ওপেন, এটা বি3 হয়ে যাবে, ওপেন, তার মানে সঠিক রূপ ওপেন, এবং পরবর্তী ভার্বটি যে ব্লো দেয়া আছে এটি হয়ে যাবে ভি2, মানে ব্লিউ, BLEW, সঠিক ফর্মটি ব্লিউ। এখানেও সেম, হার্ডলি হেডের পর যে ভার্বটি আছে রিচ, এটি হয়ে যাবে রিচড, REACHED, বি3 হয়ে গেল, এবং এই যে বিগিন ভার্বটি বিজ্ঞান হয়ে যাবে, BEGAN। আশা করি খুব সহজেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে যাব পরবর্তী টপিকসে। শিক্ষার্থী বন্ধুরা, এই রুলসটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রতি পরীক্ষায় আসে, প্রতি পরীক্ষায় একটি দুটি করে থেকে আসবেই। সো আমরা দেখি, কোনো সেন্টেন্সে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ বা ফ্যান্সি থাকে, তাহলে সে বাক্যের ভার্বটি ভি2 হয়ে যাবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত হবে। তবে এখানে আমি আরও একটি কথা লিখেছি যে ভি2 বা 2+V1, যদি বাক্যে এগুলো থাকে তাহলে ভার্বটি ভি2 হবে অথবা 2+V1 হবে। এর মানে কি? আমি দুটি দেখাই দিচ্ছি, কখন ভি2 হবে আর কখন 2+V1 হবে। মনে রাখতে হবে, এই যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম অথবা উইশ অথবা ফেন্সি, এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে তার পরের ভার্বটি ভি2 হয়ে যাবে।
আর যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে যদি সাবজেক্ট না থাকে, এই যে এখানে সাবজেক্ট নেই, তাহলে এই পরবর্তী ভার্বটি 2+V1 হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে ইট ইজ হাই টাইম ইউ, এই যে স্টাডি ভার্বটির সঠিক ভার্বটি হবে কি স্টাডিড। আশা করি সবাই বুঝতে পেরেছো, এখানে সাবজেক্ট থাকার কারণে স্টাডি ভার্বটি V2 হয়েছে। আর আই উইশ আই ড্যাশ আ পিকচার, এখানে যেহেতু উইশ আছে, আমরা জানি কোনো সেন্টেন্সে উইশ পেন্সি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্বটি V2 হয়ে যায়, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে ড্র এর V2 হচ্ছে ড্রিউ, তাহলে সঠিক উত্তরটি, সঠিক রূপটি হবে ভার্বের ড্রিউ। অবশেষে ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট নেই, আর সাবজেক্ট না থাকলে আমি বলছিলাম 2+V1 হবে। সো এটা সঠিক ইয়াটা হবে, সঠিক রূপটা হবে টু প্রোটেস্ট। তাহলে ইট ইজ টাইম টু প্রোটেস্ট এগেইনস্ট করাপশন, এখনই উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব পরবর্তী বিষয়ে। মনে রাখতে হবে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলোর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে V1 বসে। তাহলে ধরুন এই বাক্যটি পরীক্ষায় এসেছে, আমাকে ভার্বটি রাইট করতে হবে, আমি কিভাবে করবো সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হ্যাড বেটার রয়েছে, এই হ্যাড বেটারের উপরে ডিপেন্ড করে কিন্তু আমি ভার্বটিকে রাইট করতে হবে। আর সো আমরা জানি বাক্যের হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার বা উড রেদার যদি থাকে, সেগুলোর পরে যে ভার্বটি বসে সে ভার্বটি প্রেজেন্ট ফর্ম মানে V1 হয়ে যায়। সো এই ভার্বটিকে V1 এ রূপান্তর করতে হবে। আর যদি V1 এ থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে পরিবর্তন করার কোনো দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি গো V1 মানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা পরিবর্তন করার দরকার নেই। সঠিক উত্তরটি যা আছে তাই হবে। তার মানে শি হ্যাড বেটার গো নাও। আশা করি সবাই বুঝতে পেরেছ। বি নাম্বার রুলসে উদাহরণে এসে আমরা দেখি ইউ উড রেদার লিভ নাও। এখন আমাকে বলা হলো এই ভার্বটিকে রাইট করতে হবে। তো এই ভার্বটিকে রাইট করতে হলে আমাকে কিভাবে করবো, আমি কি সিম্পটম দেখতে পাচ্ছি? অবশ্যই আমি সিম্পটম দেখতে পাচ্ছি এখানে উড রেদার রয়েছে। যদি উড রেদার থাকে, উড বেটার থাকে, অথবা হেড বেটার, হেড রেদার থাকে, সেগুলোর পরপরে যে ভার্বটির অবস্থান, সে ভার্বটি অবশ্যই V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লিভ, যে ভার্বটি রয়েছে সেটি নিজেই V1, সো এটার আর পরিবর্তন করার দরকার নেই। তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে লিভ, ভার্বের রাইট ফর্মটা লিভই হবে এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। 19 নম্বর রুলসে আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্টের পর কুড বসবে, এবং কুড বসলে তার পরবর্তী ভার্বটি V1 হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কেন সেটা আমরা জানি যে সকল মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমাকে এই বাক্যটি দেয়া হলো উড দ্যাট আই চেঞ্জ মাই ফেট। আমাকে বলা হলো এই ভার্বটিকে রাইট করার জন্য। এখানে ঠিক চেঞ্জ ভার্বের সঠিক কোন রূপটি এখানে বসবে, তাহলে আমাকে মনে রাখতে হবে। আমাদের মনে আছে যে কোনো বাক্য যদি উড দ্যাট দিয়ে শুরু হয়, তাহলে তারপরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে একটি কুড বসে, এবং কুডের পর স্বাভাবিকভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 বসবে। তাহলে এই চেঞ্জ ভার্বটির যদি সঠিক রূপটা আমরা এখানে বসাতে যাই বাক্য অনুসারে, তাহলে হচ্ছে কুড চেঞ্জ। সঠিক রূপটি হচ্ছে কুড চেঞ্জ। আশা করি সবাই ক্লিয়ার বিষয়টি।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব মানে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, হেল্প, ডেয়ার ইত্যাদি যে মডেল ভার্বগুলো আছে, মডেল ভার্বগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 বসবে। আচ্ছা, ধরুন আমাকে পরীক্ষায় এই বাক্যটি আসলো এবং এখানে যে ডো ভার্বটি দেখতে পাচ্ছি তার সঠিক রূপটি আমাকে বসাতে বলা হলো। সো আমি কিভাবে করব? আমি বাক্যটি পড়ে দেখতে পাচ্ছি যে একটি মডাল ভার্ব রয়েছে ভার্বের আগে। যদি মডাল ভার্ব থাকে সেক্ষেত্রে মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপটি বসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডো, যেটি ভার্বের অলরেডি প্রেজেন্ট ফর্মই আছে, সো এটি আর পরিবর্তন করার দরকার নেই। তাহলে এর সঠিক উত্তরটি হবে কি? ডো। মানে ইউ শুড ডো দ্য ওয়ার্ক, তোমার উচিত কাজটি করা। বি নাম্বারে হি ক্যান রুট অয়েল। আমি এখানে একটু ব্যতিক্রমভাবে লিখেছি। সাধারণত রাইট ফর্মের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মটি দেওয়া থাকে, কিন্তু এখানে আমি রুট মানে এটা V2 বানিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা এই ভার্বটিকে রাইট করব। এই যে রাইট রুট ভার্বটির সঠিক রূপটা কি বলবে এখানে? যেহেতু তার আগে একটি মডাল ভার্ব দেখা যাচ্ছে ক্যান, সো আমরা জানি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, ক্যান, এরপরে V1 বসে। সো এই যে ভার্বটি রুট, এটি V2 তে রয়েছে, এটাকে V1 বানাই বলতে হবে, তাহলেই রাইট হয়ে যাবে। তার মানে রাইট, এই যে সঠিক রূপটি হবে রাইট। এখানে বানানে পার্থক্য রয়েছে, WR, এখানে ও, এখানে আই, এই হচ্ছে তফাৎটা। এটা V2, এটা V1, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে রাইট। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, লেটের পরেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। যেটি বলছিলাম যে লেটের পর যে ভার্বটি থাকবে সেই ভার্বটি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে বসবে। সো আমরা আমাদেরকে যদি এই ভার্বটিকে রাইট করতে দেয়, আমরা এখানে দেখব যেহেতু লেট আছে তার পরের ভার্বটি অবশ্যই V1 হবে এবং ডো ভার্বের V1 এ দেয়া আছে। সো সঠিক উত্তর ডো। আশা করি খুব সহজেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী আরো এক দুটি রুলস আলোচনা করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ইনশাল্লাহ আমরা ইতি টানার চেষ্টা করবো আজকে এই পার্টে। এই রুলসটিতে আমরা দেখব টু বি ভার্ব, টু বি এর পর অথবা হ্যাভিং এর পর ভার্বের B3 হয়। এছাড়াও আরেকটি বিষয়, যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকে সেক্ষেত্রে ভার্বটি V3 হয় এবং তার আগে অক্সিলারি ভার্ব হিসেবে টু বি ভার্ব বসে। আমরা সেটা দেখব উদাহরণের মাধ্যমে। এক নম্বর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি শুরুতে হেভিং আছে। তো আমাদের কথা ছিল কি, যদি হেভিং হয় অথবা টু বি থাকে, টু বি বা হেভিং এরপর B3 হবে। আশা করি সবাই বুঝে গেছো। হেভিং এর পর যে ভার্বটি রয়েছে টেক, এই ভার্বটি B3 হয়ে যাবে, কারণ হেভিং এর পর B3 হয়। তাহলে টেকটা সঠিক রূপ দিলে কি হবে? টেকেন। মানে হেভিং এর পর টেক বসতে পারবে না, টেকেন বসাতে হবে। সঠিক রূপটা বসবে এখানে টেকেন। ওকে, বি নাম্বারে আমরা দেখি দ্য টিচার ওয়ান্টেড দ্য লেটার টু বি রাইট। এখন আমাকে এই ভার্বটির সঠিক রূপটি বসাইতে হবে। তো আমি দেখতে পাচ্ছি ভার্বটির আগে টু বি রয়েছে। আমরা জানি টু বি এবং হেভিং এর পর B3 হয়, তাহলে এটি B3 হয়ে যাবে, রিটেন। ওকে, তাইলে সঠিক রূপটি হচ্ছে রিটেন। এখানে রাইট লেখা যাবে না, রাইট লিখলে সেটি ভুল হবে, লিখতে হবে রিটেন। নাম্বার সি আমরা দেখতে পাচ্ছি ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ স্পিক, ইংলিশে কি কথা বলতে পারে? পারে না। এখানে আমরা বুঝতে পারছি যে ইংলিশের স্পিকের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, বরং স্পিকই ইংলিশকে নিয়ন্ত্রণ করছে। তার মানে এখানে প্যাসিভ ফর্ম আমরা দেখতে পাচ্ছি, মানে ইংলিশকে বলা হয়, মানুষ বলে। সো এটা প্যাসিভ হবে। আর প্যাসিভ হলে আমরা জানি ভার্বটি প্যাসিভ ভয়েসে ভার্বের একটি মাত্র রূপ ব্যবহৃত হয়, আর সেটি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের 3 নাম্বার রূপটি। এবং টেন্স অনুযায়ী, টেন্স নাম্বার পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসাতে হয়। সো এই স্পিক ভার্বটিকে যদি আমরা সঠিক রূপটি এখানে বসাই, তাহলে ইংলিশ ইজ
স্পোকেন হবে। সঠিক রূপটি হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন বি3 হবে, প্যাসিভ ভয়েস মানেই বি3, আমরা সেটা জানি। এখানে ইজ কিভাবে বসালাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য টু বি ভার্ব হিসেবে ইংলিশের সাথে ইজ ব্যবহৃত হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। খুবই সহজ নিয়মটি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন এর পর ভার্ব প্লাস আইএনজি হয়, আর আমরা জানি আইএনজি বা এসবি শুধুমাত্র বেস ফর্ম অফ ভার্বের সাথে যুক্ত হতে পারে, অন্য কোনো রূপের সাথে পারে না। প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে টু এর পর V1 হয়, তবে টুটা যদি ইনফিনিটিভ হয় সেক্ষেত্রে। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে দেখি। হি বিকেম সাকসেসফুল, সে সফল হয়েছিল বাই ওয়ার্ক হার্ড। এখন আমাকে এই ওয়ার্ক যে ভার্বটি ব্র্যাকেটে রয়েছে সেটিকে রাইট করতে হবে। তো এটাকে রাইট করতে হলে আমি কিভাবে করব, সেটা হচ্ছে আমরা জানি যে নিয়মটা আমাদের জানা থাকতে হবে যে প্রিপোজিশনের পর যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এই ভার্বটিকে সঠিক করলে আমরা পাই ওয়ার্কিং। ওকে, তাহলে কি হচ্ছে, হি বিকেম সাকসেসফুল বাই ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করিয়া সফল হয়েছিল। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আমরা এখন দেখব বি নাম্বারে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, টু বাই সামথিং। আমাকে এই ভার্বটি এখানে যে ব্র্যাকেটে বাই যে ভার্বটি দেয়া আছে সেটির রাইট ফর্মটি এখানে ইউজ করতে হবে। তাহলে কিভাবে করব, আমরা জানি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে V1 বসে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সব টু এর পরে ভার্ব V1 হয় না, কোথাও কোথাও টু এর পরে V1ও হতে পারে। আমি পরবর্তী রুলসটাতে সেই নিয়মটা দেখাচ্ছি, কোন টু এর পরে আইএনজি যুক্ত হতে পারে V1 না হয়ে। সো টু এর পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এটি অলরেডি প্রেজেন্ট ফর্মে আছে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে সঠিক রূপটি অলরেডি বাই হবে। আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমরা আরও একটি গুরুত্বপূর্ণ রুলস দেখব। তবে এই পর্যন্ত যারা আমার টিউটোরিয়ালসটিতে এখনো লাইক দেননি, সো রাইট নাও হিট দ্য লাইক বাটন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গো, আমরা সর্বশেষ আজকের মতো এখানে শেষ দিব ইনশাল্লাহ। এই রুলসটি আলোচনা শেষে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পার্ট 3 চলছে, পার্ট 1 এবং 2। পার্ট 3তে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। ওকে, আমরা দেখি যেটি বলছিলাম আমি, যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে সব টু এর পরে নয়। যদি প্রিপোজিশনাল ফ্রেজ টু হয় তাহলে সেটার পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হয়, তার মানে জিরান ফর্ম হয়। যদি উইথ এ ভিউ টু হয়, সিঙ্গেল টু না হয়ে যদি শুধু টু প্লাস V1 হয়, আমরা এটা জানি। তবে যদি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, অর উইদাউট, প্রিপেয়ার টু, এডিক্টেড টু ইত্যাদি, এই শব্দগুলো যদি ভার্বের আগে থাকে তবে সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে, মানে ভার্বটির জিরান্ট রূপ হবে। আর জিরান্ট মানে কি, আমরা জিরান্টের ক্লাসে আমরা বলেছি, আমার জিরান্টের একটি ক্লাস আছে, সেখান থেকে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি কমেন্টসে জানান। জিরান্ট মানে হচ্ছে ভার্বের যে রূপটি ভার্বের আইএনজি যুক্ত যেই রূপটি একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে সেটিকে জিরান্ট বলে আসলে। ওকে, আমরা উদাহরণে দেখি। 1 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি, আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম, উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু, আমার কথা ছিল টু এর পরে কিন্তু ভার্বের V1 বসে। তবে আপনারা অবশ্যই দেখবেন টুটা কি সিঙ্গেল টু নাকি তার আগে উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড এই শব্দগুলো আছে কিনা। যদি থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি উইথ এ ভিউ টু না থাকতো, শুধু টু থাকতো, তাহলে কিন্তু এখানে টকটা টকই থাকতো, কোনো পরিবর্তন হতো না। সো এটা হবে টকিং, সঠিক রূপটা।
তাহলে উইথ এ ভিউ টু টকিং টু হিম হবে। বি নাম্বার, আই ক্যান নট হেল্প ডু দিস। আমরা জানি ক্যান নট হেল্প, ক্যান নট হেল্পের পর ভার্ব প্লাস আইএনজি হয়। সো এই যে ডো ভার্বটি এটা ডুইং হয়ে যাবে, DOING। নাম্বার সি, উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর। যেহেতু আমরা এখানে উড ইউ মাইন্ড দেখতে পাচ্ছি, আমরা জানি উড ইউ মাইন্ডের পর এই যে উড ইউ মাইন্ড থাকলে তার পরবর্তী যে ভার্বটি তার সাথে আইএনজি যোগ করতে হয়। সো এটা রাইট ফর্মটা হয়ে যাবে ওপেনিং, সঠিক রূপটা হবে OPENING। আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায় বা ক্লাস পরীক্ষায় অহরহ এসে থাকে এই নিয়মটি। সো আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।